প্রাচীরের পাশ ঘেঁষে দাঁড়িয়ে থাকা আম গাছের ডালটা মটমট শব্দে ভেঙে পড়ল। টিনের চালে নির্জন নিশীথে এই একটা শব্দই চারিদিকে সৃষ্টি করলো এক ভুতুড়ে পরিবেশ। সেই শব্দে কাঁচা ঘুমটা ভেঙে গেল। প্রৌঢ় চৌকিদারের জিন্নত আলীর জানালার কপাট খুলে তিনি আশেপাশে তাকালেন। প্রচণ্ড গরমে চারিদিকে বেহাল অবস্থা, কোথাও সামান্য বাতাসটুকু বইছে না। তখনই লাফানোর আওয়াজ হলো, মচমচে শুকনো পাতাগুলো ঝনঝন করে বেজে উঠল। অজানা শঙ্কার বৃদ্ধ বুক কাঁপল। বোধহয় দেয়ালে হেলান দেওয়া কোষটা হাতে তুলে নিয়ে শব্দহীন পায়ে হেঁটে কাঠের দরজা খুলে বেরিয়ে এলেন বাহিরে। গ্রামে এখনো বিদ্যুৎ তেমনভাবে আসেনি। হাতে গোনা দুই একটা বাড়িতে আসে, হয়তো তার মধ্যে মাস্টার বাড়ি অন্যতম। তবে এই মুহূর্তে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। চাঁদের সফেদ আলোয় আধার কিছুটা কমেছে যেন। সেই আলোতেই হঠাৎ দৃষ্টিগোচর হলো চাদরে মোড়া এক ছায়ামানব। গত বছর শুরু হওয়া রাজনৈতিক অস্থিতিশীলতার পর থেকেই গ্রামে ডাকাতের উৎপাত বেড়েছে। ওর বাড়িতে লুটপাট হচ্ছে, জখম হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে মানুষ। এই তো কয়েকদিন আগে মধ্যপাড়ার দেলোয়ারের বাড়ি শীত কেটে ঘরে ঢুকে পড়েছিল তারা। বেড়াতে আসা মেয়ে জামাইয়ের পিঠে কোপ বসিয়ে সোনা গহনা নিয়ে শেষ মুহূর্তে পালিয়ে বেঁচেছে। ছায়ামানবকে দেখে সেই আতঙ্কই করলেন বৃদ্ধ। কোষটা নিয়ে তেরে যেতে যেতে গলা ফাটিয়ে চিৎকার করলেন, ডাকাত পড়ছে! কে কোথায় আসোস? বাড়িতে ডাকাত পড়ছে! ছায়ামানুষ চমকে পেছনে ফিরে তাকালো। তৎক্ষণাৎ বৃদ্ধ চলে এসেছে তার নিকটে। কিছু বুঝে ওঠার পূর্বে হাতে বসিয়ে দিয়েছে ধারালো কোচ। চাপা ব্যথাতুর চিৎকার ভেসে এলো। বৃদ্ধকে ঠেলে মাটিতে ফেলে দিয়ে ক্ষতস্থান চেপে ধরে পালানোর সহজ পথ খুঁজতে লাগলো। রজনীর মধ্যভাগ, কারো চিৎকার মুখরিত হয়ে উঠল চারিপাশ। ধানের কাজ শেষ করে সবে ঘুমিয়েছিল মাস্টার বাড়ির সদস্যরা। চৌকিদারের হাঁক ডাকে কাঁচা ঘুমটা ভেঙে গেল সকলের। বাড়ির পুরুষের সজাগ হয়ে যে যা পারল তাই অস্ত্র হিসেবে তুলে নিল হাতে। জিন্নত আলী তার দুর্বল বয়স্ক শরীর নিয়ে আর উঠে দাঁড়াতে পারলেন না। মাটিতে বসেই এক নাগারে করে গেলেন চিৎকার। ডাকাত ধরেই যেন আজ নিস্তার মিলবে তার। অন্ধকার বিলীন হয়ে আলো জ্বলে উঠল বাড়ি জুড়ে। বিদ্যুৎ চলে এসেছে, তাও সঠিক সময়ে। সদর দরজা খুলে চারদিক ঘেরাও করে ফেলল পুরুষেরা। পালানোর আর কোনো পথ নেই। কালো চাদরে মোড়া বিশাল দেহী লোকটি ফের প্রাচীর টপকে দৌড়ানোর জন্য স্থির হতেই পিছন থেকে কেউ দু হাত প্রসারিত করে তাকে শক্ত করে চেপে ধরল। চিৎকার করে বলে উঠল, পাইছি আব্বা, পাইছি, মাতারির পুলারে পাইছি। সবাই দৌড়ে এলো সেখানে। আকবর মিয়া নিজের শখের এয়ার গানটা লোকটার দিকে তাক করে দাঁড়িয়ে থমকালেন। শালার ঘরে শালা, আমার বাড়িতে ডাকাতি করতে আইসোস? কত বড় সাহস! এই সুজন, এর আগে গাছের লগে শক্ত কইরা বাইন্দা ফেল। ওই মাসুম, মুখ খোলোর, চাঁদ মুখখানা দেখি। দাদার আদেশে কালো চাদরটা টেনে মুখ থেকে সরিয়ে দিল মাসুম। ঢেকে রাখা মুখমণ্ডল উন্মুক্ত হতেই আরও এক দফা চমকে উঠল সকলে। কাশেম আলী বিস্ময় ভরা কণ্ঠে বললেন, শাহ গো, পোলা নাইডা? এয়ারগান থামিয়ে ভালো করে মুখটার দিকে তাকালেন আকবর মিয়া। ভ্রুখানা কুচকে নিলেন। ধমক দিয়ে বললেন, এই তুই পারবিস না? শেষমেশ শাহ বংশরা পোলা দিয়া রাত বিরাতে ডাকাতি শুরু করছে। পারভেজের চোখে মুখে লজ্জা আর ভয়। ফর্সা মুখখানা দরদরে ঘামছে। দুদিকে মাথা নাড়িয়ে অকল কণ্ঠে বলল, আমি ডাকাত না, ডাকাতি করতে আসি নাই। বিশ্বাস করেন দাদা, একটু ভুল বোঝাবুঝি হয়েছে। চৌকিদার জিন্নত আলী চেঁচিয়ে উঠলেন, মিথ্যা কথা কইলে মুখ ভাঙ্গা দিমু। আম গাছ বাইয়া ভিতরে আইসোস কেন তাইলে? আমি নিজ চোখে দেখছি তুই এই বাড়ির ভিতরে যাওয়ার পায়তারা করতেছিলি। আমার আওয়াজ হইনা দৌড় মারছোস। প্রত্যুত্তরে কিছু বলতে পারল না পারভেজ। অজানা ভয়ে ভীত হলো মন।
রুহুলকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে সুজন এগিয়ে এসে জলপাই গাছটার সাথে মোটা দড়ি দিয়ে বেঁধে ফেলল ছেলেটাকে। আর কিছু মুহূর্ত পর ফজরে আজান হবে। এরপর সকাল হতে আর বেশি দেরি নেই। কাশেম আলী পিতার উদ্দেশ্য কঠিন গলায় বললেন, অনেক লাফাইছিল শাহবংশরা, এইবার তাকে সব জারি জুরি কেমনে 10 গ্রামের মাঝে খালাস কইরা দেই তা আমনে শুধু চায়া চায়া দেখেন আব্বা, সকালটা একবার হইতে দেন। বাড়ির নারীরা ঘরের বাইরে বের হওয়ার সাহস পেল না। বারান্দার ভিতরে থেকেই উকিঝুঁকি মেরে বাইরে ঘটমান দৃশ্য যতটুকু পারল দেখল। তাদের মধ্য থেকে এক কিশোরীর চোখ যেন ঘোলাটে হয়ে উঠল। বুকের ওড়নাটা শক্ত করে চেপে ধরে ছুটে গিয়ে খিল আটল ঘরের দরজায়। গ্রামের খ্যাতিমান পরিবারগুলোর মধ্যে মাস্টার বাড়ি সুপরিচিত। একতলা বাড়িটি আধ খাওয়া চাঁদের মতো গোলাকার। পারভেজ শাহকে সেই একতলা বিশিষ্ট ইটের পাকা বাড়িটির সামনে জলপাই গাছটিকে বেঁধে রাখা হলো। বসানো হলো তার সামনে পাহাড়া। এখন সকাল হওয়ার অপেক্ষা শুধু। গ্রীষ্মের ভোর আসে খুব দ্রুত। ভ্যাপসা গরমে পাখিরাও জেগে ওঠে খুব দ্রুত। গলায় সুরে সুরে আকাশে ডানা ঝাপটে উড়তে উড়তে ধরনীর মানুষদের জাগিয়ে তোলে দায়িত্ব সহকারের। সকাল 9টার দিকে মাসুম আর রুহুল দুই ভাই মিলে পারভেজকে নিয়ে গেল পূব পাড়ায় বটতলায়। গ্রামে গঠিত যে কোনো সালিশ পূর্বপুরুষের আমল থেকে এখানে হয়ে আসছে। সেই নিয়ম এখনও অব্যাহত, কখনো খণ্ডন করেনি কেউ। ঘটনাটা চারদিকে ছড়াতে বেশি একটা সময় লাগলো না। শাহবাড়িতে খবরটা পৌঁছাতে লাঠি নিয়ে ছুটে এলো জওয়ান মর্দরা। বাড়ির লোকেরা এভাবে বাধা অবস্থায় দেখতেই রাগে ক্ষোভ জ্বলে উঠল পারভেজের চাচাতো ভাইয়েরা। মাস্টার বাড়ির সমস্ত ছেলেরাও চলে এলো বাপ চাচাদের ঢাল হয়ে। শুরু হলো বড়সড় ঝগড়া। গ্রামের মানুষদের কারণেই হাঁটাহাঁটি আর শেষমেশ হলো না। সাল 1996, চৈত্রের শেষ দুপুর। সোনাঝরা রোদের আলোয় পাকা ধানের শীষগুলো যেন সোনালি রেশমের চাদরের মোড়ানো। বনখড়িয়ে গ্রামের পশ্চিম পাড়ায় কপালে ও কোমরে গামছা বেঁধে কাস্তে হাতে ধান কাটতে ব্যস্ত মজুরের দল। ক্লান্ত দুপুরে হালকা বাতাসে ভেসে বেড়াচ্ছে পাকা ধানের সোদা গন্ধ। সেই গন্ধ সরাসরি নাসারন্ধ্রে প্রবেশ করে ভুলিয়ে দেয় মন খারাপের তথ্য। ধান কাটার ছন্দে গোসার মর্মর শব্দে পেরিয়ে হঠাৎ দল থেকে উষ্ম স্বরে ভেসে আসে গান। আঙ্গেনায় বসিয়ারে পাখি খাই রে পাকা ধান, আজও তো আইলো না আমার বন্ধু সোনার চান। আমার মন ভালো না, ও কিছু ভালো লাগে না। মাটির নীরবতা ভেঙে বাকিরাও সেই কণ্ঠে সঙ্গে কণ্ঠ মিলিয়ে সুর তোলে। গানের ফাঁকে কাস্তে থামিয়ে মুছে নেয় কপালে লেপ্টে থাকা ঘাম। কেউ বা উত্তপ্ত আকাশপানে তাকিয়ে দেখে উড়তে থাকা ক্ষুধার্ত চিলের ডানা। ঝাপটাতে মাটির উঁচু চিবিতে ঘাসের উপর পা সরিয়ে বসে থাকা তরুণ উঠে দাঁড়ায়। পরনের লুঙ্গি হাঁটু পর্যন্ত উঁচু করে কোমরের গিঁট বেঁধে আরেকটি কাস্তে হাতে নেমে পড়ে বাকিদের সাথে ধান কাটতে। রোদে পড়া শক্তপোক্ত দেহে খেটে খাওয়ার লক্ষণ সুস্পষ্ট। বাকিদের সাথে আউশ করে সেও গলায় সুর তুলে গান ধরে। তারে ধরতে পারলে মনো বেরি, ধরতে পারলে মনো বেরি, দিতাম পাখির পায়, কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। গাইতে গাইতে হাতটাও বোধহয় কেটে গেল খানিকটা। ক্ষতস্থান থেকে বেরিয়ে এলো তরল তাজা রক্ত। অথচ সেদিকে খুব ভ্রুক্ষেপই নেই তার। সবার সঙ্গে তাল মিলিয়ে আনন্দে মেতে উঠেছে সে। নাজির ভাইজান, নাজির ভাইজান, হাঁক ছেড়ে ডাকতে ডাকতে দৌড়ে এলো মিল্টন। হাত আর গান দুটোই থেমে গেল। নাজির শাহর পিছনে ফিরে ব্যঙ্গ করে জিজ্ঞেস করলো, সারাদিন কই ছিলি গোলামের পুত? মিল্টন দাঁত দিয়ে জিভ কেটে মাথায় হাত রাখলো। হাঁপাতে হাঁপাতে বলল, বিশাল সর্বনাশ হয়ে গেছে ভাইজান, পারভেজ ধরা খাইছে।
কেমনে খাইছে? চুরি করতে গেছিল নাকি? নির্লিপ্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলো। মাস্টার বাড়িতে মাঝরাইতে ধরা খাইছে, ভিন্না বেলাতে তার বট গাছের লগে বাইন্দা রাখছে, অপবাদ দিছে ডাকাতির। জটিল বিষয়। পুনরায় সে মনোযোগ দিল ধ্যান কাটাই। মিল্টন আর কিছু বলার সাহস পেল না। উসকুস করতে করতে ঠায় দাঁড়িয়ে রইল সেখানে। বেশ কিছুক্ষণ পর দুই হাতে বিশাল বড় বড় দুটো ডেকচি নিয়ে হাজির হলেন কলিমের মা। ঘাসের ওপর গামছা বিছিয়ে তার উপর ডেকচি দুটো রেখে একে একে বের করলেন খাবারগুলো। তার পিছনে জগ হাতে দাঁড়িয়ে আছে কলিম। হাঁক ছেড়ে সে ডাকলো, খাইতে আয়েন আমনেরা। কাজ করতে করতে সকলেই ক্লান্ত এবং ভীষণ ক্ষুধার্ত। খাওয়ার জন্য ডাক পড়তে কাজ থামিয়ে নিচু জমি থেকে উপরে উঠে এলো সকলে। কপাল ও কোমর থেকে গামছা খুলে মাটিতে বিছিয়ে হাত মুখ ধুয়ে বসে পড়ল খেতে। নাজির শাহ তাদের সাথেই বসলো সেখানে। ব্রুকুচকে বলল, কলাপাতা লইয়া আইতো বল্টু। আদেশ পেয়ে সঙ্গে সঙ্গে ওপাশে আইলো ধরে দৌড় দিল মিল্টন। কলিমের মা হেরে গলায় বললেন, এনে খাবি নাকি? বড় ভাবি তো তোরে বাড়িতে যাইতে কইছি। ক্ষুধা লাগছে, আগে খাইয়া লই। কারো কথা শোনার নয়। নাজির শাহ সরিষার বাগার দিয়ে রান্না করা লাউ সজনে ডাঁটার ডাল, আলু ভাজি দিয়ে কাঁচামরিচ চিবোতে চিবোতে এক গামলা ভাত কলা পাতায় নিয়ে খেয়ে তৃপ্তি ঢেকুরে তুলে উঠে দাঁড়ালে সে। আমি না আসা পর্যন্ত লতিফরে এনে আইয়া বইয়া থাকতে ক। কলিমের উদ্দেশ্যে কথাটা বলে মিল্টনকে নিয়ে বাড়ির পথ হাঁটা ধরল সে। বাড়ির পিছনে বিশাল খলায় বাকি মজুররা আটি থেকে ধান ছাড়ানোর কাজে ব্যস্ত। গৃহস্থ নারীরা গোসল সেরে নামাজ পড়ে বাড়ির খোলা বারান্দায় খেজুর পাতার তৈরি মধুরে খেতে বসেছে। নাজিরকে দেখে মুখের খাবার গিলে বিচলিত কণ্ঠে বড় চাচি ফরিদা বলে উঠলেন, এখন তোর বাড়িতে ফেরার সময় হয়েছে? পুবপাড়ার বটতলায় পারভেজের লইয়া কিয়ের জানি বিচার বইছে। তোর ছোটো চাচা আর ভাইয়েরা সেখানেই গেছে। যাওয়ার আগে কইয়া গেছে তোরেও যাইতে পাঠাইয়া দেই। গোসলটা কইরা লই, শরীর চুলকায়। এবারও তার গাছারা উত্তর। ছোট চাচি মর্জিনা চোখ মুখ কুচকে বিড়বিড় করলেন, একেবারে গাওড়া হয়েছে। কেউরই কোনো কথাই শুনে না, যা ইচ্ছা কইরা বেড়াই। ভাইটাও হইছে হ্যার মতোই, মেয়ে তো চল্লা গিয়াই বাসছে। নাজির শাহর কান পর্যন্ত সে কথা পৌঁছায় কিনা ঠিক বোঝা গেল না। গুনগুন করতে করতে গামছা নিয়ে সে চলল কলপার। বনখড়িয়া গ্রামের সব শালিশ সব পূব পাড়ায় বটতলাতেই বসে। পারিবারিক কলহ বা কম গুরুত্বপূর্ণ কিছু হলে সালিশের রায় দেয় মেম্বার হেলাল এবং মাতব্বর আফাজ উদ্দিন। তার বেশি গুরুত্বপূর্ণ কিছু হইলে আসেন চেয়ারম্যান আতাউর রহমান। তবে আজকের ঘটনা মাস্টার এবং শাহবাড়ির মধ্যে কারোর হওয়ার চেয়ারম্যান সাহেবকে খবর দেওয়া হয়েছে। গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে তিনি এসে পৌঁছাতে পৌঁছাতে ঘড়ির কাঁটায় বেজে গিয়েছে দুপুর 2:30। এদিক ওদিক ততক্ষণে গ্রামের মানুষেরা সেখানে ভিড় জমিয়েছে তামাশা দেখার জন্য। আতাউর রহমান এসেই কেদারায় আরাম করে বসলেন। তার আপ্যায়নে গ্রামের চটকদের মতিন গাছ থেকে আগেই পেরে রাখা ডাবটা কেটে ধরিয়ে দিলেন হাতে। তখনই বড় পুত্র সামিউলকে নিয়ে হন্তদন্ত করে হাজির হলেন আমিরুল শাহ। এসেই সর্বপ্রথম নজর গেল গাছে বেঁধে রাখা পুত্রের দিকে। তাগড়া জোয়ান ছেলেটা ঝিমুচ্ছে, ক্ষতস্থানে বাঁধা, গামছার উপর দিয়ে শুকিয়ে আছে তাজা রক্ত। সেসব যেন সহ্য করতে পারলেন না তিনি। দাঁতে দাঁত পিষে চেঁচিয়ে উঠলেন, কার এত বড় সাহস? কে আমার পোলারে বাইন্দা রাখছে এমনে? যে একটু গ্রামের বাইরে গেছি সেই সাহস বাইরে গেছে? চেয়ারম্যান লাফিয়ে উঠলেন। শাহ বংশের মানুষদের এখানকার চেয়ারম্যান মেম্বাররা বেশ মান্য করে চলে। তিনিও তার ব্যতিক্রম নন। তার বাবা যখন ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন তখন আমিরুল শাহর সঙ্গে বেশ খাতির ছিল। চেয়ারম্যান হতেও নাকি অনেক সাহায্য করছিলেন এই লোক।
তিনিও অবশ্যই কিছুটা সাহায্য পেয়েছিলেন, তাই মন রাখতে ভ্রু কুচকে বললেন, সত্যি তো? এমন সুন্দর পোলাটারে বাইন্দা রাখছে কেন? এই মকবুল, দড়ি খুললা দে। আদেশটা মকবুলকে দিলেও সে যাওয়ার পূর্বেই দ্রুত গিয়ে দড়ি খুললে দিল সামিউল। কাশেম আলী কর্কশ কণ্ঠে বললেন, রাত বিরাইতে পোলাই ডাকাতি করতে গিয়া ধরা খায়, আর বাপে বুক উঁচা কইরা বিচার সবাই আহে। এরেই কয় চোরের মায়ের না, চোরের বাপের বড় গলা। বাবার কথায় হেসে উঠল মাসুম আর তালিব। রুহুল সাই দিয়ে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ গো, থাইক্কা সরম আশা কইরা লাভ আছে চাচা, তাড়াতাড়ি বিচার শুরু করতে কও, মেলা কাম পইরা আছে। আকবর মিয়া চেয়ারম্যান সোজাসুজি একটি কেদারায় গম্ভীর হয়ে বসে আছেন। আশেপাশে চলমান কথা একটু শব্দ করছেন না। বৃদ্ধের পিতা এই গ্রামেরই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিল, যা ইউনিয়নের মধ্যে একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানে থেকে সবাই তাদের বাড়িটিকে মাস্টার বাড়ি হিসেবেই চেনে, জানে এবং মান্য করে। তিনি এবার মুখ খুলে চেয়ারম্যানের উদ্দেশ্যে বললেন, বিচার শুরু করো আতাউর। প্রমাণ হিসাবে জিন্নত ভাই আছে, সে সচক্ষে সব দেখছে, এখনো তার কোচে রক্ত শুকাইয়া আছে। মিথ্যা কথা কইয়া তো আর আমাকে লাভ নাই। আশা করি তুমি নিরপেক্ষ বিচারটাই করবা। আতাউর রহমান ঘন ঘন মাথা নাড়িয়ে আর চোখে চেয়ে দেখলেন আমিরুল শাহকে। তার পিছনে দাঁড়িয়ে রাগে গজগজ করছে নিজের বড় ছেলে আর ছোট ভাইয়ের ছেলেরা। পাশে বসা ছোট ভাই মমিনুল শাহ, ভাইয়ের উপস্থিতিতে সে আপাতত মৌন। সালিশ বৈঠক যথাসময় শুরু হলো। বটগাছের পাশে ইট দিয়ে বাঁধানো বসার স্থানতে কুঁজো হয়ে বসে আছে পারভেজ। কারো দিকে মুখ তুলে তাকানোর সাহসটুকু তার নেই। মাতব্বর আফাজউদ্দিন একে একে সমস্ত ঘটনা জিন্নত আলীকে জিজ্ঞাসাবাদ করে সবার সামনে বের করে আনলেন। আতাউর রহমান এবার বড়ই বিপদে পড়লেন। কি রায় দেবেন বুঝে উঠতে পারছেন না। নিয়ম অনুযায়ী তো ছেলেটার মুখে চুনকালি মাখিয়ে পুরো গ্রাম ঘোরানো উচিত, নয়তো করা উচিত জরিমানা ধার্য করে কয়েকদিনের জন্য গ্রাম থেকে নির্বাসিত। তবে এসব করলে আবার মহাঝামেলা। তার এত সব ভাবনার মধ্যেই সেখানে এসে হাজির হলো নাজির শাহ। পরনে বাংলা প্যান্ট আর ছাপা শার্ট, যা কোনোই পর্যন্ত গুছিয়ে রাখা। সে সেই ধপাস করে বসে পড়ল পারভেজের পাশে। দুই হাত ভর দিয়ে ধমকানো সুরে বলল, গোলামের পুত, মাঝরাইতে শত্রু বাড়ি গেছিলি কেন? তার কথা শেষ হইতে আমিরুল শাহ এক প্রকার চেঁচিয়ে উঠলেন, এই নাজির, গোলাম কেডা? কেরা গোলাম কইলি তুই? আমি গোলাম? তুই কি মহারাজা ধীরাজ? আশ্চর্য হওয়ার ভন করে প্রশ্ন শুনল নাজির শাহ। চলে শক্ত করে গেল আমির শাহের। একে তো নিজের ছেলে গ্রামের মধ্যেও অর্ধেক মানসম্মান ডুবিয়ে দিয়েছে, ওদিকে ভাইয়ের ছেলেও বাকিটুকু ডুবিয়ে দেওয়ার পায়তারা করছে। নাজির শাহ চেয়ারম্যানের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, সালিশের রায় দিয়া দিছেন? না, অহনো দেই নাই। ভালো করছেন, এইবার আসল ঘটনা আমার কাছ থেকে শুনেন। সকলের উৎসুক হয়ে উঠল। কাশেম আলী বললেন, কি এর আসল ঘটনা? তুই আসিল ওইখানে? তাকে বিশেষ পাত্তা দিল না নাজির শাহ। নিজের মতোই করেই বলে ফেলল আসল কথা। ওইসব ডাকাতি ফাকাতি কিছু না, সবাই মাইয়া মানুষের চক্কর। বাবু ভাই, মাস্টার বাড়ির তৃতীয় প্রজন্ম নজরুল আলমের মাইয়া ফাহমিদার লগে আমগো পারভেজের প্রেমের সম্পর্ক। ওই মাইয়াই রাত বিরাইতে ওরে ডাইক্কা নিয়ে গেছে। বিচার যদি করতে হয় তাহলে দুইটারে এক লগে বাইন্দা পিটান, নয়তো বিয়া দিয়ে দেন। বউ লইয়া বাড়িতে জায়গা, পোলা বইলা একলা একলা মান সম্মান বিসর্জন দিব কেন? উৎসুক গ্রামবাসী চমকে উঠল। শুরু হলো কানাঘুষা। সাহারার কথাটা শুনেই খুশি হয়ে গেল মমিনুল শাহ। বড় ভাইয়ের উদ্দেশ্যে ফিসফিস করে বললেন, দেখলা বড় ভাইজান, আমাকে নাজির কেমনে খেলা ঘুইরা দিল দেখলা? বেডা মানুষের চরিত্রে দাগ না হয় রাইতে লাগলো, দিনে মুইসা যায়, কিন্তু মাইয়া মানুষের দাগ কেমনে মুছবো? আমিরুল শাহ মুখে উত্তর দিলেন, শুধু নিঃশব্দে হাসলেন।
নজরুল আলম আপাতত এখানে উপস্থিত নেই। সেই সকাল হতেই পারিবারিক ব্যবসার কাজে চলে গিয়েছেন। তাই ছেলে রুহুল বোনের নামে মিথ্যা অপবাদ শুনে খেপে গেল। আর একটা মিশা কইলে তোর জিভ কিন্তু আমি টাইন্না ছিঁড়া ফেলবো না। নাজির শাহ শুরুর মতো এবারও এদের পাত্তা দিল না, শুনেও যেন শুনল না। এমন এক ভাব প্যান্ট ঝেড়ে উঠে দাঁড়ালো। সে দুই হাত পেছনে রেখে চাচা আর চেয়ারম্যানের উদ্দেশ্যে বলল, আমার কথা বিশ্বাস না হলে ফাহমিদারে ডাইক্কা আনেন। কিরা কাইট্রা কইতে কন পারভেজের লগে ওর কোনো সম্পর্ক নাই। আমি গেলাম, ধানের বহুত কাম পইরা আছে। সালিশ শেষ করে পারভেজরে লইয়া সদর হাসপাতালে যাইয়েন। এক রাইতে বেচারা কি অবস্থা করছি, কাল না গেরা। তারপর গুনগুন করতে করতে সেখানে চলে গেলেন। এলো নাজির শাহ। কে কি ভাবলো বলল, তাতে যেন কোনো আগ্রহই নেই। তার আগ্রহ শুধু নিজেকে নিয়ে। মিল্টন তার পিছু পিছু হাঁটছে, কিছু জিজ্ঞেস করার জন্য উসখুস করছে মন। নাজির শাহ হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো, পেটের ভিতরে কৌতূহল আর কথা আটকাইয়া না রাইখা কইয়া ফেল বল্টু। আপনি কেমনে জানলেন যে পারভেজের লগে ফেগো ফাহমিদার সম্পর্ক? জানি, তোরটাও জানি, কৌতুক করে বলল। মিল্টন ভরকে গেল, আমতা আমতা করে বলল, কি জানেন? কমু না। কন না ভাইজান। নাজির শাহ হাসলো, 20 বাজাতে লাগলো। বটতলা থেকে বাড়িতে যাওয়ার জন্য মধ্যপাড়ার ছোট্ট মাঠটি পেরোনোর সময় দৃষ্টিগোচর হলো খেলতে থাকা ছেলে মেয়েদের। হঠাৎ করেই সেখানে থেকে ভেসে এলো এক বিদ্রোহসম্পূর্ণ ছড়া, নাজির ভুইয়া পাত দেয় কুইয়া। নাজির শাহ চলতে পথে থেমে গেল। আশ্চর্য হলো ভীষণ। হতবিহ্বল দৃষ্টিতে সেদিকে তাকাতেই দেখতে পেল বাচ্চা থেকে কিশোর কিশোরী সবাই তার দিকে তাকিয়ে আছে।